আসসালামু আলাইকুম। ২০২৫ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী। আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাসের আজকে অনুশীলনের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে কোন তারিখে বিজয় দিবস পালিত হয়। তাহলে ঘ নাম্বার হবে ১৬ই ডিসেম্বর। ২ নম্বরে আছে প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি। গ উত্তর হবে অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নিচের উদ্দীপকটি পরে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা এখানে তথ্য ১-এ দেখতে পাচ্ছি নরসিংদীতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাত কুঠার বাটালি তীরের ফলা পাওয়া গেছে। তথ্য ২-তে রয়েছে ঢাকার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসিংদীতে শিক্ষা সফরে যায়। ৩ নম্বরে রয়েছে তথ্য ১ কোন যুগকে নির্দেশ করে। প্রাগৈতিহাসিক যুগ। এটা হবে গ নম্বরে প্রাগৈতিহাসিক যুগ। তথ্য ১ ও ২ এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে। ১ পুণ্ড্রনগরের লিপি, ২ নানা রকম প্রাচীন হাতিয়ার, ৩ বিদেশে রপ্তানিকৃত ভাণ্ডার। এখানে উত্তর হবে ১ ও ২, তাহলে ক নম্বর। এখন দেখব যে সৃজনশীল ১-এ রয়েছে তথ্য ১-এ রয়েছে প্রধান ফসল ধান, প্রচুর ধান উৎপাদন, রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাং। তথ্য ২-এ রয়েছে আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি, পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। এখানে ক-তে রয়েছে কোন সম্রাট ৫০টি বৌদ্ধবিহার নির্মাণ করেন। খ-তে রয়েছে টোল বলতে কি বোঝায়। এই টোল কিন্তু আমরা যে ব্রিজে যে টোলটা দিই এই টোলটা হবে না, এটা একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল। গ-তে রয়েছে তথ্য ১-এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। তথ্য ২-এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। ক-এর উত্তর হবে পাল বংশের সম্রাট ধর্মপাল ৫০টি বৌদ্ধবিহার নির্মাণ করেন। খ-তে রয়েছে যে টোল যেটা ছিল, এখানে আমরা আমাদের সৃজনশীল লেখার নিয়ম কিন্তু আমি ক্লাসে আপনাদের বলে দিয়েছি। এখনও আবার দেখেন যে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলক, আর জ্ঞানমূলকটা এক কথায় বা এক লাইনে যেভাবে খুব সংক্ষেপে লিখতে হবে। খ-তে কিন্তু আমাদের অনুধাবন প্রশ্ন। অনুধাবনে কিন্তু জ্ঞান এবং অনুধাবন দুইটাই থাকবে। তাহলে উপরে আমরা সংক্ষেপে জ্ঞানের একটা থাকবে এবং নিচে আমাদের অনুধাবনের থাকবে। তাহলে উপরে প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে টোল বলা হতো। আর উপরে যে থাকবে এটা কিন্তু আমাদের যে প্রশ্ন থাকবে ওই রিলেটেডই উত্তর লিখতে হবে। সাধারণ অর্থে টোল বলতে বোঝায় চতুষ্পাঠী সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা। হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল ৩ ধরনের, যেমন এক ধরনের ছিল গুরুগৃহ, ২তে ছিল চতুষ্পাঠী, ৩ পাঠশালা। চতুষ্পাঠীতে পড়তে পারত কেবল ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা। এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এরপরে গয়ে কিন্তু আমাদের পাঠ হবে ৩টা। আমাদের জ্ঞানে একটা, অনুধাবনে পাঠ ২টা, প্রয়োগে পাঠ হবে 3টা। তাই প্রাচীন বাংলাদেশে গৌরবময় ক্ষেত্রটি হলো কৃষি। প্রথম পার্টের পর একটু গ্যাপ দিয়ে তারপর আবার লিখতে হবে। তারপর আমাদের পরের ধাপ লিখতে হবে প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় কৃষিতে উদ্ধৃত ছিল ধান ছিল প্রধান ফসল, প্রচুর আখ ও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদন করা হতো গুড় ও চিনি। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা ও পাট
পান চাষের জন্য পরিচিত ছিল বাংলার। তখন আম, কলা, নারিকেল, সুপারি, ডুমুর, কাঁঠাল প্রভৃতি ফলের কথাও জানা যায়। উদ্দীপকের তথ্য একে প্রধান ফসল হিসাবে প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এবং রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙের কথা বলা হয়েছে। উদ্দীপকের এসব তথ্য বাংলাদেশের আধুনিক যুগের কৃষিখাতের তথ্য ফুটে উঠেছে, যা প্রাচীন বাংলাদেশের গৌরবময় কৃষিক্ষেত্রের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমাদের গয়ে পাঠ হবে 3টা। প্রথমে এর পাঠের ভিতরে জ্ঞানমূলক থাকবে, অনুধাবন থাকবে, আর শেষে এই যে পাঠটা, এখানে আমাদের প্রয়োগ থাকবে। প্রয়োগ এখানে কিন্তু উদ্দীপকের যেটা চেয়েছে আমরা এইখানে সেটা প্রয়োগ করব। এরপরে ঘয়ে রয়েছে উচ্চতর দক্ষতা, আর উচ্চতর দক্ষতায় কিন্তু আমাদের পাঠ হবে 4টা। তথ্য 2 এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ। উক্তিটির সাথে আমি একমত। প্রাচীন বাংলাদেশের অর্থনীতি ছিল সমৃদ্ধ ও গৌরবময়। সে সময় বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তখন কৃষিতে উদ্বৃত্ত ছিল। আখ থেকে উৎপাদিত চিনি ও গুড় বেশ খ্যাতি ছিল। এসব পণ্য তখন বিদেশে রপ্তানি হতো। প্রাচীন যুগ থেকে তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুননে পারদর্শী ছিল। তাঁতিদের উৎপাদিত মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল। এ সময় কাপড় বিদেশে রপ্তানি হতো। কৃষিতে উদ্বৃত্ত হওয়া এবং শিল্পক্ষেত্র উৎপাদন বাড়াতে ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে। ভারতবর্ষে বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য। উদ্দীপকের তথ্য 2 এ আকাশপথে আমেরিকার তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এবং পাটজাত দ্রব্যের বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার কথা বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত এসব বিষয় প্রাচীন বাংলাদেশের বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি ও তৎকালীন ব্যবসা বাণিজ্য বিকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায় প্রশ্নে উল্লেখিত উক্তিটি যথার্থ। 2 নম্বর প্রশ্নে রয়েছে, আমাদের দেশে প্রাচীনকাল থেকেই শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে এসেছে। গুপ্ত যুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা, স্থাপত্য, চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলা। বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এ ধরনের শিল্প ও সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায়। কতে রয়েছে মাৎস্যান্যায় কি? খ সমতট অঞ্চল বলতে কি বোঝায়? গ উদ্দীপকে উল্লেখিত জেলায় কোন যুগের নিদর্শন পাওয়া যায় বর্ণনা করো। ঘয়ে রয়েছে দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করে। তাহলে আমাদের ক হয়েছে জ্ঞানমূলক, খ হয়েছে অনুধাবন, গ হয়েছে প্রয়োগ এবং ঘ হয়েছে উচ্চতর দক্ষতা। আমাদের জ্ঞানমূলক অবশ্যই অল্প কথায় লিখতে হবে, আর জ্ঞান এর পরেরটা কিন্তু খতে অনুধাবনে কিন্তু আমাদের 2টা পার্ট থাকবে, প্রয়োগে 3টা পার্ট এবং উচ্চতর দক্ষতায় 4টা পার্ট। এই পার্টগুলোকে আমাদের অবশ্যই খেয়াল করে লিখতে হবে। মাৎস্যান্যায়, পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যান্যায় বলে। খতে রয়েছে সমতটের রাজধানী বড়কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান। গঙ্গা ও ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট। সমতট বাংলার একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল। এই অঞ্চলটি ছিল আর্দ্র নিম্নভূমি। গতে রয়েছে কুমিল্লা এবং নওগাঁ জেলার গুপ্তযুগ এবং পাল রাজবংশ এর শাসনকালের শিল্প ও সংস্কৃতির নিদর্শন পাওয়া যায়। গুপ্তযুগ ছিল বাংলা এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক বিশাল সৃজনশীলতার যুগ।
এটি শিল্পকলা ও সংস্কৃতির সোনালী যুগ হিসেবে পরিচিত। গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান পাওয়া যায়নি। উদ্দীপকে বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় গুপ্ত যুগের শিল্প ও সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলের গুপ্ত যুগের নিদর্শন হিসেবে কিছু প্রাচীন মন্দির, মূর্তি এবং স্থাপত্য পাওয়া গেছে। বিশেষত কুমিল্লার ময়নামতি অঞ্চলের গুপ্ত যুগের পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। পাল রাজবংশের শাসনকাল বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগ। পাল রাজবংশের শাসনকালে বাংলা সংস্কৃতি, শিল্প এবং শিল্পকলায় ব্যাপক উন্নতি হয়েছিল। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে পাল রাজবংশের শাসনকালীন নিদর্শন পাওয়া গেছে, বিশেষ করে মন্দির, মূর্তি এবং স্থাপত্য। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে মহাবিহারের ভূমিকা বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে গুপ্তযুগ এবং পাল রাজবংশের শাসনকালে প্রতিষ্ঠিত মহাবিহারগুলো ছিল শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। এই মহাবিহারগুলোতে বৌদ্ধ ধর্মের শিক্ষা দেওয়া হতো এবং হাজার হাজার ছাত্র এখানে ধর্ম, দর্শন, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা এবং অন্যান্য বিদ্যায় পাঠগ্রহণ করতেন। এছাড়াও এই মহাবিহারগুলো ছিল ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলের ময়নামতি এবং পতিশর এলাকায় অবস্থিত মহাবিহারগুলো ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় সাধনা ও পূর্ণলাভের স্থান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। মহাবিহারের প্রতিষ্ঠানে শিল্পকলা ও স্থাপত্যের ও বিশেষ ভূমিকা ছিল। মহাবিহারগুলোতে নির্মিত মন্দির, মূর্তি ও অন্যান্য স্থাপত্য নিদর্শনগুলি গুপ্ত যুগ ও পাল যুগের শিল্পকলা এবং স্থাপত্যের উৎকর্ষতা প্রদর্শন করে। কুমিল্লার ময়নামতি অঞ্চলে মহাবিহারগুলো থেকে পাওয়া পাথরের মূর্তি, ভাস্কর্য এবং মন্দিরের স্থাপত্য সেই সময়ের শিল্পকলা ও সৃজনশীলতার পরিচায়ক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন। আপনাদের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।